দেশে প্রবাসে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন লিটল টাটা টেবিল টক দেখার জন্য। সঙ্গে আছি আমি হাবিবুর রহমান পলাশ। দর্শক, সুইজারল্যান্ডে ডাভোসে চলছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৪৭তম সম্মেলন। সেখানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সম্মেলনের মাধ্যমে আর্থ সামাজিক খাতে কাঙ্ক্ষিত সুফল বয়ে আনবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগের যথেষ্ট সুযোগ আছে বলে বিশ্ব নেতাদের জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর রামপালে সুন্দরবনে কোনো ক্ষতি হবে না বলেও জানান তিনি। এসব নিয়ে কথা বলবো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন প্রেক্ষিত বাংলাদেশ এই শিরোনামে। অতিথি হিসেবে আছেন আমার ডান দিক থেকে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। তারপরে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মনোয়ার হোসেন এবং আমার বাম দিকে আছেন অর্থনৈতিক বিশ্লেষক জনাব আনোয়ারুল ইসলাম এফসিএমএ। আপনাদের তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আজকের আয়োজনে। আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি, শুরুতে আমি জনাব ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনার কাছে জানতে চাই, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৪৭তম সম্মেলন কি গুরুত্ব বয়ে আনে এবং সেখানে এ পর্যন্ত যে কথাবার্তাগুলো হয়েছে বাংলাদেশ কিভাবে সেখানে উপস্থাপিত হয়েছে? সাধারণত বৈশ্বিক পর্যায়ে এই বিশ্ব অর্থনৈতিক ফোরাম প্রতি বছরই এরকম সম্মেলনের আয়োজন করে এবং এটি আসলে গ্লোবাল ফোর্বস 500 যে মেজর কোম্পানিগুলো, বিশ্বের বড় বড় কোম্পানি, তাদের একটা আন্তর্জাতিক পর্যায়ে একটা প্ল্যাটফর্ম। এবং এটির গুরুত্ব এত ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে যে এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে নীতি নির্ধারণী পর্যায়ের আলোচনা প্রতি বছর করা হয়ে থাকে এবং তাতে বর্তমান প্রেক্ষিত এবং ভবিষ্যৎ যে বিজনেসের যে গতিধারা কোন দিকে যাবে এবং সেদিক থেকে কি কি বিষয়গুলো করণীয় হতে পারে সেই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করে বড় বড় কোম্পানিগুলো। সাথে যেটি করা হয় যে বৈশ্বিক পর্যায়ের আন্তর্জাতিক পর্যায়ের যে দেশগুলো গুরুত্বপূর্ণ সেই সমস্ত দেশের নেতাদেরকেও এখানে আমন্ত্রণ জানানো হয়। তো সেই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে এবারের সম্মেলনে ডাভোসে যেটি হয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী সেখানে অংশগ্রহণ করছেন, ফলে তাকে আমন্ত্রণ জানানোটাও এই দিক থেকে বাংলাদেশকে যে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে তার একটা ইঙ্গিত বহন করে। সত্যি কথা বলতে বাংলাদেশ সাম্প্রতিক সময় যে ধরনের অগ্রগতি অর্জন করেছে অর্থনৈতিক ইস্যুতে, সামাজিক খাতে দারিদ্র্য বিমোচনে, এমনকি সামগ্রিকভাবে বিনিয়োগের ক্ষেত্রে, পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে এক ধরনের ধীরে ধীরে পরিবর্তন আসছে, এতে বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের পরিচিতি বাড়ছে। তো এতদিন পর্যন্ত সেই পরিচিতিটি অনেক বেশি অন্যান্যভাবে আঞ্চলিক ভাবে এর একটা পরিচিতি সীমাবদ্ধ ছিল। সেই জায়গা থেকে একটা বৈশ্বিক পরিচিতির জায়গায় যাবার একটা উপযুক্ত প্ল্যাটফর্ম এটি। তো সেই জায়গার ক্ষেত্রে আমরা এবারে যেটি দেখতে পেলাম যে বিভিন্ন বিষয়ের উপরে যে আলাপ আলোচনাগুলো হচ্ছে তার অনেকগুলোতে আমাদের প্রধানমন্ত্রী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং এর ভিতরে বাণিজ্য বিনিয়োগ সংক্রান্ত বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে, খাদ্য নিরাপত্তা নিয়ে এবং সর্বশেষ আজকে যতটুকু জানা গেল যে পরিবেশগত বিষয় নিয়েও পরিবেশ বিষয়ের একটা আলাদা সেশনে উনি অংশগ্রহণ করেছেন। ফলে এই ধরনের অ্যাক্টিভ পার্টিসিপেশনটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের দৃষ্টিভঙ্গি থেকে। তবে এটি মনে রাখা দরকার যে এ ধরনের অংশগ্রহণ একবারই যে অনেক বড় কোনো ফল বাংলাদেশের জন্য নিয়ে আসবে এটি ভাবা প্রয়োজন নেই। তবে এই যে একটি ইমেজের যে পরিবর্তন আসলো বা বাংলাদেশ সম্পর্কে নতুন পরিচিতি দিল, সেটি একটি ভবিষ্যতে বাংলাদেশ সম্পর্কে এই বড় বড় যে ব্যবসায়িক নেতৃবৃন্দ তাদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করবে বাংলাদেশ সম্পর্কে জানতে। এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রথম দিন যেটি করেছেন, তিনি ক্লজ শাব, যিনি কিনা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নির্বাহী পরিচালক, তাকে আমন্ত্রণ জানিয়েছেন যে বাংলাদেশকে ভিত্তি করে আঞ্চলিক পর্যায়ে এখানে একটি সম্মেলন করা যায় কিনা। তার কারণ হলো এই যে বিশ্ব অর্থনৈতিক সম্মেলন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রতি বছরই বিভিন্ন অঞ্চলের সম্মেলনগুলো করে থাকে। তারা প্রতি বছর ভারতে একটা আঞ্চলিক সম্মেলন করে, আফ্রিকার বিভিন্ন দেশেও তারা এই ধরনের আঞ্চলিক সম্মেলনগুলো করে থাকে। ফলে সেদিক থেকে বাংলাদেশ কেন্দ্রিক যদি এরকম একটা আঞ্চলিক সম্মেলন আয়োজন করা যায় এবং সেটি যদি বর্তমান প্রেক্ষাপটে হয়, সেটি অবশ্যই বাংলাদেশের ইমেজের ক্ষেত্রে যেমন একটা পরিবর্তন আনবে, অন্যদিকে বড় বড় এই কোম্পানিগুলোকে বাংলাদেশ সম্পর্কে এবং বাংলাদেশকে কেন্দ্র করে যে রিজিওনাল একটি হাব হবার সুযোগ রয়েছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, একদিকে ভারত অন্যদিকে চীন, এবং এই অঞ্চলগুলোর ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে যে পরিবর্তন এবং পাশে রয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই দেশগুলোর সাথে যে কানেক্টিভিটির যে পরিবর্তনগুলো ধীরে ধীরে আসছে, সেই পরিচিতিকে ভিত্তি করেও কিন্তু ব্যবসায়িক কর্মকাণ্ডগুলো হতে পারে, যাতে বাংলাদেশ হতে পারে সেখানে একটি হাব। সেই দৃষ্টিভঙ্গি থেকেও আগামী
আগামীতে এরকম একটি সম্মেলন যদি আয়োজন করা যায় সেটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা ইতিবাচক পরিবর্তন বা ইমেজের সৃষ্টি করবে। জি, আমি একটু জনাব মনোয়ার হোসেন আপনার কাছে আসবো। আমরা জিডিপি গ্রোথের লক্ষ্য নিয়েছি 7.2, আমরা 2021 সালে মধ্যায়ের পথে যেতে চাই। আমাদের অল ওভার অর্থনীতির যে সূচকগুলো আছে সেগুলো আমরা বলতে পারি যে সবগুলো এই মুহূর্তে পজিটিভ অবস্থানে রয়েছে। সেই মুহূর্তে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে সম্মেলন, সেখান থেকে আসলে বিশ্ব যদি আমাদের সাথে থাকেন, বিনিয়োগ যদি আমরা পাই, তাহলে আমাদের এগিয়ে যেতে অনেকটা সুবিধা হবে। আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই সম্মেলনটা? থ্যাংক ইউ পলাশ। ফার্স্ট অফ অল আমি মজ্জুমের সাথে আমি একটু অ্যাড করছি, বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো অ্যাচিভমেন্ট হয়েছে ডোমেস্টিক ইকোনমিক ফিল্ড বা দারিদ্র্য বিমোচন বা যা কিছু বলেন, এই দাওয়াতটা বা ইনভাইটেশনটা এটা কিন্তু রিকগনিশন। রাইট। অর্থাৎ আমাদের যে অ্যাচিভমেন্টটা হয়েছে এটাকে তারা এই ফোরামটা বা কংগ্রেসটা স্বীকৃতি দিয়েছে। স্বীকৃতি দেওয়ার কারণেই মনে করছে এদের সাথে আরো বেশি আলোচনা করা যায়, আরো ফার্দার কিছু ভবিষ্যৎ করা যায়, এই জন্য ইনভাইটেশনটা। আর একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে বা মনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে ইট ইজ একটা রেগুলার ইভেন্ট। এটা সম্মেলনের কথা বলছেন আপনি? জি, এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটা রেগুলার ইভেন্ট। এখানে এক্সচেঞ্জ অফ ভিউজ হয়, এখানে কোনো কংক্রিট ফার্ম কোনো ডিসিশন হয় না। এক্সচেঞ্জ অফ ভিউজ হয়, একে অন্যকে জানতে পারে, আলোচনা হয়, পর্যালোচনা হয় এই মুহূর্তে কি ভবিষ্যতে কি হতে পারে। সেখান থেকে যে মেসেজগুলি যেগুলি বেরিয়ে আসে সেগুলি ধরেন আলটিমেটলি একটা হয়তো আউটকাম ডকুমেন্ট হিসেবে হতে পারে, হয় অনেক সময়, কিন্তু এটার উপরে কিন্তু ভিত্তি করে অনেক পলিসি বা অনেক আপনার ইকোনমিক অ্যাসিস্ট্যান্সের রাস্তা সুযোগটা তৈরি করে দেয়, মানে অ্যাসিস্ট্যান্সের দেওয়ার সুযোগটা তৈরি করে দেয়। এটা হচ্ছে মধ্যে ব্যাপার। আর আপনি যে জিনিসটা পয়েন্টে আসছেন যে বাংলাদেশের যে এখন ওভারঅল ধরেন সমস্ত কিছুই আমাদের, আমি বলবো সবাই বলছেন এটা ভালো যাচ্ছে, এবং আমাদের যে টার্গেট সেট করা হয়েছিল জিডিপির, সেটাও বোধহয় আমরা এবার বোধহয় এক্সিড করে যাব, টার্গেটের বাইরে বোধহয় হবে সম্ভবত। অ্যান্ড ফাইন্যান্স মিনিস্টার হিমসেলফ ইজ ভেরি হোপফুল অফ ইট। যদি হয় সেটা তো খুবই ভালো জিনিস হবে, হোক। এই প্রেক্ষিতে এখন বাংলাদেশের এই যে ঊর্ধ্বমুখী অবস্থা, টেকিং অফ, মানে গুড টেকিং অফ, এখানে আপনার এই মিটিংটা, এই কংগ্রেসটা, এটা কংগ্রেস বলে আর কি ওরা, যে এই কংগ্রেসটা আপনার অনেকখানি হেল্পফুল হতে পারে। বিকজ আমি নিজে কিছুক্ষণ আগে বলেছি যে এটা কিন্তু নিজেদের মধ্যে এক্সচেঞ্জ হয়, ভিউ এক্সচেঞ্জ হয়, কি হতে পারে না হতে পারে আলোচনা হয়, সম্ভাব্য আগামীতে অনেকগুলো সেশন থাকে। বিশেষ করে আপনার সাইড লাইনেও অনেকগুলি ব্যাপার থাকে, যেমন ধরুন সেমিনার থাকে, সিম্পোজিয়া থাকে, এগুলি থাকে। সেখান থেকেও আপনার একটা ভালো সিচুয়েশন বা ভালো একটা রেসপন্স আশা করা যেতে পারে সঙ্গতভাবেই, যে আমাদের এই ডেভেলপমেন্ট আছে, আমরা নিজেদেরকে এক্সপোজ করলাম টু দ্য কংগ্রেস, এই 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 তোমরা চিন্তা করো, তারাও তোরা চিন্তা করবে। ন্যাচারালি টাকা পয়সা নিয়ে তো কেউ বসে থাকে না, তো ইনভেস্টই করতে চায়, এটাই না হলে নতুবা সেটা তার জন্য লাইবিলিটিস হয়ে যায়। এই জিনিসগুলো একটা ভালো, আমি ব্যক্তিগতভাবে মনে করি ভালো পজিটিভ আউটকাম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবচাইতে বড় সম্ভাবনা, আমি যেটা আবার পূর্বে বলছি, যে আমাদের এই অ্যাচিভমেন্ট, দারিদ্র্য বিমোচন, ফুড সিকিউরিটি, হেলথ, অল ইন্ডাস্ট্রিজ যেগুলি আছে, এগুলির একটা রিকগনিশনটা, এটা আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ছিল, দেওয়া হচ্ছে এই ফোরামে দেওয়া, এটা আরো স্ট্রেনথেন হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু জনাব আনোয়ারুল ইসলাম FCM আপনার কাছে যে প্রসঙ্গটি নিয়ে আসতে চাই, এই সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশে বিনিয়োগের যথেষ্ট ভালো পরিবেশ রয়েছে এবং বিনিয়োগের তিনি আহ্বান জানিয়েছেন। আমরা বিদেশে বিনিয়োগ চাই, আমরা অর্থনৈতিক অঞ্চল করছি, জোন করছি, সেখানে আমাদের প্রচুর পরিমাণে বিদেশি বিনিয়োগ আছে এবং একটি রাজনৈতিক অস্থিরতা আমরা অনেকদিন থেকে কাটিয়ে আসছি, যেটি বিনিয়োগের জন্য অন্যতম বাধা। এই মুহূর্তে যে ধরনের সুযোগ আমরা রেখেছি, সেই জায়গায় বিদেশি বিনিয়োগের পরিবেশ কতটুকু সুযোগ তৈরি হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম নিয়ে আমাদের দুজন খুব সুন্দর আলোচনা করেছেন। 1971 সালে এই ফোরামটার আসলে জন্ম হয়েছিল একটা নন প্রফিট অর্গানাইজেশন হিসাবেই। তো এই অর্গানাইজেশনটাতে বিশেষ করে যেমন বিশ্বের প্রায় 100টির উপরে দেশের উপর প্রায় 2,500 থেকে 3,000 এখানে সব মানে বলবো ট্যালেন্টগুলা, বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং ইকোনমিস্ট এবং জাদ্রেল যারা সাংবাদিক, তারা প্রত্যেকে কিন্তু এখানে যোগদান করেছেন। তো এখানে সাধারণত যারা কোয়ালিটিফুল, যারা গোটা বিশ্বর মানে মানবতা, অর্থনীতি
এই ধরনের পরিবর্তন করার জন্য, সভ্যতা পরিবর্তন করা, সমাজ পরিবর্তনের জন্য যারা ক্যাপাবল, তাদেরকে কিন্তু এই ফোরামে আমন্ত্রণ জানানো হয়। সেই দিক থেকে এই প্রথম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে যোগদান করেছেন এবং বাংলাদেশকে গর্বিত করেছেন। আমি প্রথমেই আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সম্মেলনে যাওয়ার মানে সুযোগ করার কারণে। তো আপনি এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখানে মূলত এই ফোরামটা আমি আমাদের দেশের যে পরিবেশ সেটা করার আগে আমি একটু বলতে চাই যে এই ফোরামে কিন্তু এবার বিশেষ করে 3টা বিষয় এবং খুব গুরুত্ব দেওয়া হয়েছে। যে বিষয়গুলো হচ্ছে যে মাস্টারিং বা 4th ইন্ডাস্ট্রিয়াল যে রিভলিউশনটা, সেটা একটা যেমন করা হয়েছে, তেমনি সলভিং দ্য প্রবলেমস অফ দ্য গ্লোবাল যে কমন বিষয়গুলো, যেটাকে আমরা শেয়ার্ড আইডেন্টিটি একটা ধারণার পুনর্বহাল যেটা আমরা বলতে পারি বা মনে করতে পারি, বৈশ্বিক যে সহযোগিতা মানে শক্তিশালী করার জন্য বা অর্থনৈতিক প্রবৃদ্ধির যে পুনরুজ্জীবন করা, গ্লোবালাইজেশনের মধ্য দিয়ে যেটা করা, এই বিষয়গুলো কিন্তু এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের সম্মেলনে। প্রতি বছরই হয়, যেটা উনি খুব সুন্দরভাবে বলেছেন এটা। তো সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে অনেকগুলো বিষয় কিন্তু উনি বিশ্বের দরবারে কিন্তু নেতৃবৃন্দের কাছে কিন্তু তুলে ধরেছেন। আমরা একটু পার্টিকুলার আনসারটি শুনতে চাই আপনার কাছে। যেমন আমাদের কি বলে গার্মেন্ট সেক্টরের বিষয়টা, সেটাও তো একটা বিদেশি ইনভেস্টমেন্ট এখানে অনেক আছে এবং এই সুযোগটা বিশেষ করে বাংলাদেশে যে পরিবেশ বান্ধব যে 10টি ইন্ডাস্ট্রি আছে তার ভিতরে 7টি কিন্তু বাংলাদেশে। এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের বিশ্বের নেতৃবৃন্দের কাছে যে তুলে ধরেছেন এবং বাংলাদেশের এখন রাজনৈতিক স্থিতিশীলতা চলছে, বাংলাদেশের মানে সত্যিকারের অর্থে বিদেশি যে ইনভেস্টমেন্টগুলো বাংলাদেশে করার জন্য যে জিনিসগুলো দরকার সেইগুলো কিন্তু বাংলাদেশে এখন বিদ্যমান আছে এবং অবশ্যই আমাদের এখানে এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়ছে। তো এখানে রাজনৈতিক স্থিতিশীলতা একটা সবথেকে বড় জিনিস। যদিও আমাদের এখানে যেমন আপনি বিদ্যুতের কথা যেটা বললেন, বাংলাদেশে কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু বিদ্যুতের উৎপাদনের ক্ষমতাও কিন্তু ডে বাই ডে কিন্তু বাড়ছে, যদিও সেই তুলনায় আমাদের চাহিদা অনেক বেশি বাড়ছে। তো সেই কারণেই অনেকগুলা বিদ্যুৎ স্টেশন মানে আমাদের সরকার হাতে নিয়েছেন, যেগুলো খুব শিগগিরই বাংলাদেশে উৎপাদন শুরু করবে এবং বিদেশি ইনভেস্টমেন্ট আসার জন্য এটা বড় ধরনের কিন্তু সহায়ক হবে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনাকে যে প্রশ্নটি করতে চাই যে বিশেষ করে যেটি প্রধানমন্ত্রী বলেছেন রামপালের কথা এবং আপনি আলোচনায় এনেছেন যে পরিবেশের কোনো ক্ষতি হবে না, মার্কিনের যুক্তরাষ্ট্রের একজন নেতার আলোচনার প্রেক্ষিতে তিনি এই বিষয়টি সামনে নিয়ে এসেছেন। আমার প্রশ্নটি হচ্ছে যে এখনো পর্যন্ত বিশ্ব নেতাদের কি জানার আগ্রহ আছে যে রামপাল নিয়ে সুন্দরবনের ক্ষতি কি পরিমাণ হচ্ছে বা তারা কি উদ্বিগ্ন? আপনার কাছে মনে হয়েছে তাই? আমার তো মনে হয় যে এখন আরো বেশি আগ্রহ তৈরি হয়েছে বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের যে শিল্পায়নের ক্ষেত্রে যেভাবে জ্বালানি সরবরাহের চিন্তা ভাবনা করছে, বিশেষ করে সুন্দরবনকে নিয়ে, সেটি নিয়ে যে এখন আর স্থানীয় পর্যায়ে বিষয়টি আর সীমাবদ্ধ নেই এবং আন্তর্জাতিক পর্যায়ে যে বিষয়টি আলোচিত হচ্ছে, আমার মনে হয় এটি নতুনভাবে একটি চিন্তার বিষয় রয়েছে এবং আরো প্রস্তুতির প্রয়োজন সেই জায়গাগুলোতে। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী রামপাল বিষয়ে যে উত্তরগুলো দিয়েছেন, একটি উত্তর আমার মনে হয় যে উনি ইতিবাচকভাবেই দিয়েছেন। সেটি হলো যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন ভাইস প্রেসিডেন্টকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আমার মনে হয় সেটি ইতিবাচক এবং আমার মনে হয় যে তিনি দেশে এসে এই উদ্যোগটি যদি কার্যকরভাবে নেন এবং তার মাধ্যমে যদি অ্যালগোর রাজি হন বাংলাদেশে ঘুরে যেতে এবং তার ভিত্তিতে একটি যদি এক সমঝোতার জায়গা তৈরি হয় এবং তার ভিত্তিতে যদি একটি ঐক্যমতে পৌঁছানো যায়, সেটি ইতিবাচক হবে। কিন্তু আবার আরেকটি জায়গায় তিনি কিছুটা অস্থির হয়ে গিয়েছিলেন এবং সেটিও আমরা দেখছিলাম ভিডিওতে। সেই জায়গাটির ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে অন্য কোনো দিকে ইঙ্গিত না করে একেবারেই রেশনালি থাকাটা আমার মনে হয় যে যুক্তিযুক্ত হতো ওনার জন্য। যে জায়গাটি উনি যারা আন্দোলন করছেন তাদের ক্ষেত্রে উনি বলছিলেন, আমার মনে হয় যে সেই জায়গাটির ক্ষেত্রে যেটি দাঁড়াচ্ছে সেটি হলো যে রামপাল কেন্দ্রিক আলোচনা এখন আর দেশের ভিতরে নেই, এটি বৈশ্বিক পর্যায়ে গিয়েছে। সুতরাং এখন আলোচনার প্ল্যাটফর্মে এটার সমাধান খোঁজার প্রয়োজন রয়েছে এবং সেটি দেশের ভিতরেও এবং এটি আন্তর্জাতিক পর্যায়ে। এবং সেক্ষেত্রে সরকারের উচিত হবে আন্তর্জাতিক পর্যায় থেকেও যাতে এই ধরনের ক্ষেত্রে সমর্থন আনা যায়, যদি না আনা যায় তাহলে সমাধান কিভাবে হবে তারও একটি প্রক্রিয়াগত বিষয়ও আমার মনে হয় যে আগামীতে চিন্তা করার প্রয়োজন রয়েছে।
আমরা যেটা প্রশ্ন করতে চাই যে এই যে আলোচনাটা এবার তুললেন এবং প্রধানমন্ত্রী যে বিষয়টি বলেছেন সেখানে আপনি আলোচনায় তুলেছেন যে রামপাল নিয়ে যারা বিরোধিতা করছেন তাদেরকে বলা হয়েছিল যে ক্ষয়ক্ষতির পরিমাণ কি বা তাদের কাছে কি তথ্য উপাত্ত আছে তারা সেটা তুলে দিতে পারেন এবং ইউনেস্কোরও একটি চিঠির জবাব কিন্তু দেওয়া হয়েছিল। এই মুহূর্তে যেটি আলোচনায় আনা হয়েছে সেটা আপনারা যারা কাজ করছেন আপনাদের কাছে কি মনে হচ্ছে যে আমরা আসলে এর ব্যাড না গুড কোন দিক নিয়ে আমরা আগাচ্ছি? প্রথমত হলো যে মানে বিশেষজ্ঞ হিসেবে আমার এতটুকু যোগ্যতা নেই যে এখানে পরিবেশগত বিষয়গুলো কিভাবে রয়েছে সেটি সম্পর্কে বক্তব্য দেওয়া, যেহেতু আমি অর্থনীতিবিদ, ফলে এখানে পরিবেশগত বিষয় যিনি বিশেষজ্ঞ তিনি ভালো বলতে পারবেন। তবে এটিও ঠিক যে সরকার বিভিন্ন পর্যায়ে এই রামপালের একটি সমাধানের চেষ্টা করেছেন এবং আমরা যতটুকু জানি যে জ্বালানি মন্ত্রণালয় থেকে যারা আন্দোলনকারী তাদের সাথে একবার বসা হয়েছিল, তাদেরকে সাইট ভিজিট করিয়েও আনা হয়েছে। এমনকি রামপালের পরিবেশগত দিকগুলো নিয়ে ইউনেস্কোর কনসার্ন ছিল, তারা এখানে ভিজিট করে গেছে, ভিজিট করে গিয়ে তারাও কিছু কিছু জায়গায় তাদের মতামত দিয়েছে, কিন্তু সরকারও আবার তার এগুলোর আবার প্রতিউত্তর দিয়েছেন। কিন্তু যে জিনিসটি দরকার হচ্ছে সেটি হলো যে সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান প্রয়োজন। সেই সমাধানের জায়গাটি খোঁজার আমার মনে হয় যে আগামী দিনে প্রয়োজন হবে, নতুবা এই ধরনের চাপটি শুধু আর দেশের ভিতর থেকে হবে না। যেহেতু বাংলাদেশের পরিচিতি তৈরি হচ্ছে, এটিকে আমরা ইতিবাচকভাবে দেখছি, সুতরাং আমাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে দেশের ভিতর অন্যান্য যে কোনো বিষয় নিয়েও কিন্তু এখন একই সাথে কিন্তু চাপের বিষয়গুলো আগামীতে গুরুত্বের সাথে বিবেচনা হবে। কেননা বিনিয়োগ পরিবেশের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু ওই বিষয়গুলো তখন তাদের জন্য একটা ধর্তব্যের বিষয় হবে। যদি আন্তর্জাতিক পর্যায়ে দেশের বিনিয়োগ পরিবেশ বা জ্বালানির উৎস বা এগুলো নিয়েও যদি কন্টিনিউয়াস প্রচারণা থাকে, তাহলে কিন্তু সেটা আবার বিনিয়োগ পরিবেশের উপরেও কিছুটা হলেও এক ধরনের প্রতিক্রিয়া ফেলতে পারে। জি, আমরা একটু জনাব মনোহর হোসেন আপনার কাছে প্রশ্নটি জানতে চাই যে আলোচনায় যেখানে এসেছে আমরা ব্লু ইকোনমির দিকে যাচ্ছি, আমরা গ্রিন ফ্যাক্টরির দিকে যাচ্ছি, এই যে আগ্রহটা আন্তর্জাতিক বিশ্বের, সেখানে কেমন মনে হচ্ছে আপনার কাছে যে তারা আমাদের কিভাবে মূল্যায়ন করবে? দেখুন, আপনি একটা কথা বলছেন ব্লু ইকোনমি। ব্লু ইকোনমির পর্যায়ে বাংলাদেশের আগ্রহ স্পেশালি ওপেন এবং খুবই প্রচ্ছন্ন হয়েছে যখন নাকি আমাদের মেরিটাইম বাউন্ডারিটা উইথ মায়ানমার, যখন নাকি আমাদের এগ্রিমেন্টটা হয়, আন্ডারস্ট্যান্ডিং বা আপোষ যেভাবেই বলে সেটেলমেন্ট হয়ে গেল আর কি। ব্লু ইকোনমির সাথে আরো অনেকগুলি ব্যাপার জড়িত আছে, সেই জিনিসগুলি সম্ভবত আমার জানা মতে বাংলাদেশ বোধহয় এখনো অ্যাকমপ্লিশ করতে পারেনি, চেষ্টা করছে এবং ইট উইল বি টেকিং সাম টাইম। এটা স্পেশালি সার্ভে অমুক ইত্যাদি, এবং সেসব সার্ভে করার জন্য ভেসেলস, আমরা সেটা অলরেডি হয়তো আপনি জানেন যে সিঙ্গাপুর থেকে আমরা কিছু ভেসেল আনছি বা এইগুলি দ্যাট উইল বি টেকিং সাম টাইম। এটা তো ওভারনাইটলি তো আপনি সার্ভে করতে পারবেন না। তারপরে হচ্ছে ওই সমস্ত জায়গার প্রোটেকশন, এটার জন্য যে সাবমেরিন দুটো আসতেছে আপনার চায়নার থেকে, এসে গেছে বোধহয় অলরেডি, বা যাই হোক আসছে, এইসব ব্যাপারে জিনিস আছে। আমি কাজেই ইকোনমিতে আগামীতে ভবিষ্যতে আমাদের ইকোনমি এক্সপান্ড করা, শুধুমাত্র ল্যান্ড বেস না হয়ে অফশোরে জন্য চলে যাওয়া, অফশোর বলতে আমি অফশোর ব্যাংক বোঝাচ্ছি না, সমুদ্র বোঝাচ্ছি আর কি, তো সেইখানে যে চলে যাওয়া, তো এটাও কিন্তু একটা বড় ব্যাপার এবং এটা ভালো বিগিনিংটায় স্কোপটা থেকে যাচ্ছে। এবং এটাও ন্যাচারালি দ্য ওয়ার্ল্ড লিডার্স অথবা গ্লোবাল ইকোনমিক প্লেয়ার্স যারা, তারা ব্যাপারটা রিকগনিশন নিশ্চয়ই নিয়েছে বা কগনিজেন্স নিশ্চয়ই নিয়েছে। আমি একটু ব্যাপার একটু বলবো, এটা হচ্ছে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপারে এবার ওখানে একটা বক্তব্য দিয়েছেন। এটা বিভিন্ন কারণে আমাদের এখানে এখন পর্যন্ত প্লে আপ হয়নি। সেটা হচ্ছে ওয়াটার ইকোনমি। আগামীতে অনেকগুলি ফোরকাস্ট আছে, আগামীতে যুদ্ধই নাকি বলে হবে পানি নিয়ে। ঠিক আছে, সেটা হোক না হোক দেখা যাবে, সেটা আমরা কোনো যুদ্ধ চাই না। হ্যাঁ, কিন্তু এখানে যে কলিগ ব্যাপার আছে যে প্রতিটা, বিশেষ করে কথাটা এসছে এই সেমিনার না যাই হোক ওয়ার্কশপ, একটা ওখানে কথা এসছে উইথ রিগার্ড টু দ্য অ্যারেঞ্জমেন্ট অর সাপ্লাই অফ আপনার কি হলো পোর্টেবল ড্রিঙ্কিং ওয়াটার টু দ্য ফ্যাক্টরিজ। উনি এটার মধ্যে বলেছেন যে গোটা ফ্যাক্টরি কেন, এটা আমরা গোটা দেশেই আমরা করবো, যে পোর্টেবল মানে কি বলা হয় আপনার কোনো কন্টামিনেশন নাই, কন্টামিনেটেড ছাড়া। এটা একটা মেজর ব্যাপার কিন্তু। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আপনাদের সঙ্গে আবার আলোচনা আসবে, একটা ছোট্ট বিরতি নিতে হবে আলোচনার পর্যায়ে। দর্শক, একটি ছোট্ট বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পরে আবারও স্বাগত নিটল টাটা টেবিল টকে। আমরা কথা বলছিলাম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন প্রেক্ষিত বাংলাদেশ, এই শিরোনামে আমরা আবারও যাচ্ছি আমাদের অতিথিদের সঙ্গে আলোচনায়। জনাব আনোয়ারুল ইসলাম, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, আমরা বিনিয়োগ চাচ্ছি, বিনিয়োগ আসছে, প্রতিবন্ধকতা আছে, তারপরও আমরা দেখছি, কিন্তু যেটি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আমরা দেখছি যে আমাদের অলস টাকার পাহাড় জমছে, এবং কিন্তু প্রকারান্তরে বিদেশ থেকে ঋণ এনে বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের ব্যাংক থেকে ঋণ পরিশোধ করা হচ্ছে। এটি আমাদের জন্য থ্রেট কিনা, বা সেখানে কি ধরনের ভূমিকা নেওয়া উচিত? না, ধন্যবাদ। বিশেষ করে অর্থনীতিতে বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, বা এখানে আমরা একটা জিনিস জানি যে ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন ইকুয়াল প্রোডাকশন। তো এখানে ক্যাপিটালটা কিন্তু একটা মুখ্য জিনিস, একটা বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, দেশের অর্থনৈতিক গ্রোথ বাড়ানোর ক্ষেত্রে এবং বেকারত্ব দূর করার জন্য সবকিছুর মূলেই কিন্তু এই ক্যাপিটালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশের বিশেষ করে ব্যাংক এবং যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে, তারা এই জিনিসগুলো, এই উৎস থেকেই আমরা কিন্তু ক্যাপিটালটা সাধারণত নিয়ে থাকি। তো এখানে আনফর্চুনেটলি যেটা দেখা যায় যে প্রত্যেকটা ব্যাংকেরও কিন্তু, যেটা আপনি বললেন যে এখানে অলস মানি কিন্তু প্রচুর পড়ে আছে, কিন্তু মানে নির্দিষ্ট মানে খাতে বা ইম্পর্টেন্ট খাতে বা যেগুলো ভালো ভালো যে খাতগুলো, সেগুলোতে হয়তো ব্যাংক তার ঠিকমতো ফাইন্ড আউট করতে পারে না যে অ্যাকচুয়ালি কোথায় ইনভেস্ট করলে আমার মানিটা, আমার টাকাটা সেভ থাকবে বা বাংলাদেশে করাবে। তার চেয়ে বড় যেটা মানে আমাদের দেশের যে প্রবলেমটা হয়ে গেছে, যে এখানে ইন্টারেস্ট রেট, যদি আমরা এটা কম্পেয়ার করতে চাই অন্য অন্য দেশের সাথে, তাহলে এখানে আমাদের ইন্টারেস্ট রেটটা কিন্তু অনেক হাই। এবং বিশেষ করে আপনি দেখবেন যে আমাদের প্রাইভেট ব্যাংকগুলোও মানে বিভিন্ন কস্টের নামে কিছু হিডেন কস্ট যেখানে থাকে, এই চার্জ সেই চার্জ বলে কিন্তু অনেকগুলো চার্জ কিন্তু যেখানে করে, যে কারণে প্রোডাকশন কস্টগুলো কিন্তু সেই কারণে কিন্তু বেড়ে যায়। তো এখানে আমার যেটা প্রপোজাল হলো যে অবশ্যই কম্পিটিশনের মার্কেটে, গ্লোবালাইজেশনের মার্কেটে এখানে যদি আমরাকে টিকতে হয়, এবং সারা বিশ্বের সাথেই তো আমাদের ব্যবসা বাণিজ্যের যে লিঙ্ক আপটা, এখানে যদি আমাদের কম্পিটিশনে টিকতে হয়, তাহলে এই যে ইনভেস্টমেন্ট যেটা করবে, মানে ব্যাংকের যে লোনটা বা আমরা যেটা নিব ক্যাপিটাল হিসেবে, সেখানে রেট অফ ইন্টারেস্ট কিন্তু অবশ্যই কমাতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, আমরা যে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি, আমরা দেখছি যে পার্টিকুলার কিছু দেশ আমাদের এখানে আসছে, এবং সেখানে আঞ্চলিক কাছাকাছি দেশগুলো থেকে কিন্তু আমরা বিনিয়োগ ওইভাবে পাচ্ছি না, কিন্তু সেখানে পাওয়ার সুযোগ আছে। তারা কেন আসছে না, এবং যারা আসতে চান তাদেরকে আমরা আসলে কতটুকু ওয়েলকাম করতে পারি? প্রথমত হলো যে নীতিগত দিক থেকে সরকারের যে বিদেশি বিনিয়োগ নীতি, সেটি খুবই উদার, কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগ করতে এসে যে ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে, সেগুলোর আমরা খুব বড় রকমের পরিবর্তন এখন পর্যন্ত করতে পারিনি। কিন্তু তার ভিতরে আমরা যেটি দেখছি যে কিছু কিছু দেশের বিনিয়োগ আমাদের এখানে আসছে, মূলত সেই ধরনের বিনিয়োগগুলো আসছে যেখানে আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ রয়েছে। আমাদের এখানে তুলনামূলকভাবে সুবিধা যে জায়গাগুলোতে, সেটাতে হলো শ্রম নির্ভর যে সমস্ত শিল্পগুলো, সেগুলো আমাদের এখানে যেহেতু বিভিন্ন দেশের সাথে শুল্কমুক্ত বাজার সুবিধা রয়েছে, সেই বাজার সুবিধা নেবার জন্য বিভিন্ন দেশের বিনিয়োগ এখানে আসে উৎপাদনের জন্য। আর এক ধরনের বিনিয়োগ আসছে যারা দেশের অভ্যন্তরীণ বাজারটাও ক্রমে বড় হচ্ছে, অর্থাৎ অভ্যন্তরীণ বাজারকে টার্গেট করেও বিদেশি বিনিয়োগ আমাদের এখানে হচ্ছে। ফলে এই তিন ধরনের বিনিয়োগ আমরা দেখছি, এবং সেখানে আমরা যে বড় পার্থক্যটি দেখি যে আমাদের এখানে মূল যে এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর, যেমন গার্মেন্টস, তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ টেক্সটাইল সেক্টর, সেখানে প্রচুর বিদেশি বিনিয়োগ আসছে। মূলত আমি বলবো হংকং, চীন বা তাইওয়ান থেকে আমরা প্রচুর বিনিয়োগ পাচ্ছি। কিন্তু সেই তুলনায় কিন্তু আমরা দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো, যাদের কিনা একই ধরনের ইন্ডাস্ট্রিগুলো আসছে, তাদের বিনিয়োগগুলো কিন্তু আমরা সেভাবে দেখতে পাই না এখানে। ফলে সেই জায়গাটির ক্ষেত্রে বড় যে বিষয়টি এখানে দেখার, সেটা হচ্ছে চীন একদিকে চাচ্ছে যে তার দেশ থেকে লোইন যে ইন্ডাস্ট্রিগুলো, সেগুলোকে সে রিলোকেট করতে চাচ্ছে। ফলে আমাদের জন্য এটি একটা সুবিধা যে ওই ধরনের শিল্পগুলোকে বাংলাদেশে নিয়ে আসা। ফলে আমাদের উচিত হবে আগামীতে চীনের ওই সমস্ত শিল্প যেগুলো তারা রিলোকেট করতে যাচ্ছে, সেটি শুধু কিন্তু গার্মেন্টস এর মধ্যে না, এর মধ্যে আছে লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি রয়েছে, এর মধ্যে অটো পার্টস বা ইন্ডাস্ট্রিগুলো, এর মধ্যে কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, সেগুলো কিন্তু বাংলাদেশে আমরা আমন্ত্রণ জানাতে পারি। অন্যদিকে ভারত বা অন্যান্য দেশগুলো এখনো তারা নিজের দেশের শিল্প সংরক্ষণের ক্ষেত্রে তাদের এখনো বড় রকমের একটা চেষ্টা রয়েছে, সে কারণে তারা বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে ওই ইন্ডাস্ট্রিগুলোকে এখনো প্রেফারেন্স দিচ্ছে না, বরঞ্চ নিজের দেশেই ওই ইন্ডাস্ট্রিগুলোকে
আরো বেশি কর্মসংস্থানের জন্য ব্যবহারের একটা প্রবণতা তাদের রয়েছে। ফলে আমাদের আগামী দিনে শিল্পায়নের ক্ষেত্রে কৌশল হতে পারে যে সমস্ত দেশে শ্রমনির্ভর শিল্পগুলো রিলোকেট করতে চায়, যেমন চীন, তাদেরকে এখানে সুবিধা করে দেওয়া। এবং আরেকটি হচ্ছে দেশে বিনিয়োগ করতে এসে তারা যে ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে সেগুলোর ব্যবস্থা নেওয়া। এক্ষেত্রে নতুন যে বোর্ড অফ ইনভেস্টমেন্টের নতুন যে বাইডা হয়েছে তাদের সক্রিয় হওয়া, ওয়ান স্টপ সার্ভিসগুলো তাদের দেওয়া, সেদিকে উদ্যোগ নেওয়া দরকার। এবং এর পাশাপাশি যেটি যে বিভিন্ন অ্যাসোসিয়েশন যারা রয়েছে তাদেরও সক্রিয়ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, যাতে যৌথ বিনিয়োগ গুলো যাতে বাংলাদেশে আসতে পারে সেই ব্যবস্থার সৃষ্টি। আমরা একটু জনাব মনোহর হোসেন আপনাকে যে প্রশ্নটি করব, প্রশ্নটি হচ্ছে যে আমরা অর্থ বছরের অর্ধেকটা পার করেছি এবং আমাদের যে টার্গেট এবছরের, এবং আপনি জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে, এখন পর্যন্ত ভ্যাট ইস্যুটা সেটেল হয়নি, এটার একটা বড় চাপ আছে। সব মিলিয়ে অর্থনীতির আমরা যে গতি প্রকৃতিতে আগাচ্ছি সেটা আমাদের যে বৈষয়িক অবস্থান কতটুকু আমরা ধরে রাখতে পারবো, এই প্রশ্নের জবাবটি আমরা শুনবো আপনার কাছে একটা বিরতি থেকে এসে। তারপরে দর্শক, লিটল টাটা টেবিল টকের আলোচনায় আরও একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পরে আবারও স্বাগত নিটল টাটা টেবিল টকে। আমরা কথা বলছিলাম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন প্রেক্ষিত বাংলাদেশ, এই শিরোনামে আমরা আবারও যাচ্ছি আমাদের অতিথিদের সঙ্গে আলোচনায়। জনাব আনোয়ারুল ইসলাম, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, আমরা বিনিয়োগ চাচ্ছি, বিনিয়োগ আসছে, প্রতিবন্ধকতা আছে, তারপরও আমরা দেখছি, কিন্তু যেটি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আমরা দেখছি যে আমাদের অলস টাকার পাহাড় জমছে, এবং কিন্তু প্রকারান্তরে বিদেশ থেকে ঋণ এনে বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের ব্যাংক থেকে ঋণ পরিশোধ করা হচ্ছে। এটি আমাদের জন্য থ্রেট কিনা, বা সেখানে কি ধরনের ভূমিকা নেওয়া উচিত? না, ধন্যবাদ। বিশেষ করে অর্থনীতিতে বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, বা এখানে আমরা একটা জিনিস জানি যে ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন ইকুয়াল প্রোডাকশন। তো এখানে ক্যাপিটালটা কিন্তু একটা মুখ্য জিনিস, একটা বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, দেশের অর্থনৈতিক গ্রোথ বাড়ানোর ক্ষেত্রে এবং বেকারত্ব দূর করার জন্য সব কিছুর মূলেই কিন্তু এই ক্যাপিটালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশের বিশেষ করে ব্যাংক এবং যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে তারা এই জিনিসগুলো, এই উৎস থেকেই আমরা কিন্তু ক্যাপিটালটা সাধারণত নিয়ে থাকি। তো এখানে আনফর্চুনেটলি যেটা দেখা যায় যে প্রত্যেকটা ব্যাংকেরও কিন্তু, যেটা আপনি বললেন যে এখানে অলস মানে কিন্তু প্রচুর পড়ে আছে, কিন্তু মানে নির্দিষ্ট মানে খাতে বা ইম্পর্টেন্ট খাতে বা যেগুলো ভালো ভালো যে খাতগুলো সেগুলোতে হয়তো ব্যাংক তার ঠিকমতো ফাইন্ড আউট করতে পারে না যে অ্যাকচুয়ালি কোথায় ইনভেস্ট করলে আমার মানিটা, আমার টাকাটা সেভ থাকবে বা বাংলাদেশে করাবে। তার চেয়ে বড় যেটা মানে আমাদের দেশের যে প্রবলেমটা হয়ে গেছে যে এখানে ইন্টারেস্ট রেট, যদি আমরা এটা কম্পেয়ার করতে চাই অন্য অন্য দেশের সাথে, তাহলে এখানে আমাদের ইন্টারেস্ট রেটটা কিন্তু অনেক হাই। এবং বিশেষ করে আপনি দেখবেন যে আমাদের প্রাইভেট ব্যাংকগুলোও মানে বিভিন্ন কস্টের নামে কিছু হিডেন কস্ট যেখানে থাকে, এই চার্জ সেই চার্জ বলে কিন্তু অনেকগুলো চার্জ কিন্তু যেখানে করে, যে কারণে প্রোডাকশন কস্টগুলো কিন্তু সেই কারণে কিন্তু বেড়ে যায়। তো এখানে আমার যেটা প্রপোজাল হলো যে অবশ্যই কম্পিটিশনের মার্কেটে, গ্লোবালাইজেশনের মার্কেটে এখানে যদি আমরাকে টিকতে হয়, এবং সারা বিশ্বের সাথেই তো আমাদের ব্যবসা বাণিজ্যের যে লিঙ্ক আপটা, এখানে যদি আমাদের কম্পিটিশনে টিকতে হয় তাহলে এই যে ইনভেস্টমেন্ট যেটা করবে, মানে ব্যাংকের যে লোনটা বা আমরা যেটা নিব ক্যাপিটাল হিসেবে, সেখানে রেট অফ ইন্টারেস্ট কিন্তু অবশ্যই কমাতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, আমরা যে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি, আমরা দেখছি যে পার্টিকুলার কিছু দেশ আমাদের এখানে আসছে, এবং সেখানে আঞ্চলিক কাছাকাছি দেশগুলো থেকে কিন্তু আমরা বিনিয়োগ ওইভাবে পাচ্ছি না, কিন্তু সেখানে পাওয়ার সুযোগ আছে। তারা কেন আসছে না, এবং যারা আসতে চান তাদেরকে আমরা আসলে কতটুকু ওয়েলকাম করতে পারি? প্রথমত হলো যে নীতিগত দিক থেকে সরকারের যে বিদেশি বিনিয়োগ নীতি সেটি খুবই উদার, কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগ করতে এসে যে ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে সেগুলোর আমরা খুব বড় রকমের পরিবর্তন এখন পর্যন্ত করতে পারিনি। কিন্তু তার ভিতরে আমরা যেটি দেখছি যে কিছু কিছু দেশের বিনিয়োগ আমাদের এখানে আসছে, মূলত সেই ধরনের বিনিয়োগগুলো আসছে যেখানে আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ রয়েছে। আমাদের এখানে তুলনামূলকভাবে সুবিধা যে জায়গাগুলোতে, সেটাতে হলো শ্রম নির্ভর যে সমস্ত শিল্পগুলো, সেগুলো আমাদের এখানে যেহেতু বিভিন্ন দেশের সাথে শুল্কমুক্ত বাজার সুবিধা রয়েছে, সেই বাজার সুবিধা
নেবার জন্য বিভিন্ন দেশে বিনিয়োগ এখানে আসে উৎপাদনের জন্য, আর এক ধরনের বিনিয়োগ আসছে যারা দেশের অভ্যন্তরীণ বাজারটাও ক্রমে বড় হচ্ছে, অর্থাৎ অভ্যন্তরীণ বাজারকে টার্গেট করেও বিদেশি বিনিয়োগ আমাদের এখানে হচ্ছে। ফলে এই তিন ধরনের বিনিয়োগ আমরা দেখছি, এবং সেখানে আমরা যে বড় পার্থক্যটি দেখি যে আমাদের এখানে মূল যে এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর যেমন গার্মেন্টস, তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ টেক্সটাইল সেক্টর, সেখানে প্রচুর বিদেশি বিনিয়োগ আসছে। মূলত আমি বলবো হংকং, চীন বা তাইওয়ান থেকে আমরা প্রচুর বিনিয়োগ পাচ্ছি। কিন্তু সেই তুলনায় কিন্তু আমরা দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো যাদের কিনা একই ধরনের ইন্ডাস্ট্রিগুলো আসছে, তাদের বিনিয়োগগুলো কিন্তু আমরা সেভাবে দেখতে পাই না এখানে। ফলে সেই জায়গাটির ক্ষেত্রে বড় যে বিষয়টি এখানে দেখার, সেটা হচ্ছে চীন একদিকে চাচ্ছে যে তার দেশ থেকে লোইন যে ইন্ডাস্ট্রিগুলো সেগুলোকে সে রিলোকেট করতে চাচ্ছে। ফলে আমাদের জন্য এটি একটা সুবিধা যে ওই ধরনের শিল্পগুলোকে বাংলাদেশে নিয়ে আসা। ফলে আমাদের উচিত হবে আগামীতে চীনের ওই সমস্ত শিল্প যেগুলো তারা রিলোকেট করতে যাচ্ছে, সেটি শুধু কিন্তু গার্মেন্টস এর মধ্যে না, এর মধ্যে আছে লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি রয়েছে, এর মধ্যে অটো পার্টস বা ইন্ডাস্ট্রিগুলো, এর মধ্যে কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, সেগুলো কিন্তু বাংলাদেশে আমরা আমন্ত্রণ জানাতে পারি। অন্যদিকে ভারত বা অন্যান্য দেশগুলো এখনো তারা নিজের দেশের শিল্প সংরক্ষণের ক্ষেত্রে তাদের এখনো বড় রকমের একটা চেষ্টা রয়েছে, সে কারণে তারা বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে ওই ইন্ডাস্ট্রিগুলোকে এখনো প্রেফারেন্স দিচ্ছে না, বরঞ্চ নিজের দেশেই ওই ইন্ডাস্ট্রিগুলোকে আরো বেশি কর্মসংস্থানের জন্য ব্যবহারের একটা প্রবণতা তাদের রয়েছে। ফলে আমাদের আগামী দিনে শিল্পায়নের ক্ষেত্রে কৌশল হতে পারে যে সমস্ত দেশে শ্রমনির্ভর শিল্পগুলো রিলোকেট করতে চায়, যেমন চীন, তাদেরকে এখানে সুবিধা করে দেওয়া, এবং আরেকটি হচ্ছে দেশে বিনিয়োগ করতে এসে তারা যে ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে সেগুলোর ব্যবস্থা নেওয়া। এক্ষেত্রে নতুন যে বোর্ড অফ ইনভেস্টমেন্টের নতুন যে বাইডা হয়েছে, তাদের সক্রিয় হওয়া, ওয়ান স্টপ সার্ভিসগুলো তাদের দেওয়া, সেদিকে উদ্যোগ নেওয়া দরকার। এবং এর পাশাপাশি যেটি যে বিভিন্ন অ্যাসোসিয়েশন যারা রয়েছে তাদেরও সক্রিয়ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, যাতে যৌথ বিনিয়োগ গুলো যাতে বাংলাদেশে আসতে পারে সেই ব্যবস্থার সৃষ্টি। আমরা একটু জনাব মনোহর হোসেন আপনাকে যে প্রশ্নটি করব, প্রশ্নটি হচ্ছে যে আমরা অর্থ বছরের অর্ধেকটা পার করেছি এবং আমাদের যে টার্গেট এবছর, এবং আপনি জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে, এখন পর্যন্ত ভ্যাট ইস্যুটা সেটেল হয়নি, এটার একটা বড় চাপ আছে। সব মিলিয়ে অর্থনীতির আমরা যে গতি প্রকৃতিতে আগাচ্ছি, সেটা আমাদের যে বৈষয়িক অবস্থান কতটুকু আমরা ধরে রাখতে পারবো, এই প্রশ্নের জবাবটি আমরা শুনবো আপনার কাছে একটা বিরতি থেকে এসে। তারপরে দর্শক, লিটল টাটা টেবিল টকের আলোচনায় আরও একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পরে আবারও স্বাগত লিটল টাটা টেবিল টকে। আমরা কথা বলছিলাম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন প্রেক্ষিত বাংলাদেশ। আমরা আবারও ফিরছি আমাদের অতিথিদের সঙ্গে আলোচনায়। আমরা মনোহর হোসেন আপনার কাছে আসতে চাই। বিরতির আগে যে প্রশ্নটি আমরা করেছিলাম যে অর্থ বছরের অর্ধেকটা সময় পার করেছি আমরা, যে ইন্ডিকেটগুলো আছে তাতে আমরা কোন দিকে যাচ্ছি? অর্থ বছরের প্রথম 6 মাসে কতগুলো জিনিস লক্ষণীয় আছে, যেমন এক্সপোর্ট কিছুটা স্লাইড ডাউন করেছে, রেমিটেন্সটা কিছু কমেছে, আর ইমপ্লিমেন্টেশন বা এক্সিকিউশন অফ প্রোগ্রামস আন্ডার এডিপি, এটা কিন্তু খুব একটা তেমন প্রোগ্রেস হয় নাই। তবে এখান থেকে আমি ব্যক্তিগতভাবে নিরাশ হওয়ার আমি কোনো কারণ দেখি না, কেননা প্রিভিয়াস হিস্ট্রি বলে, হিস্টোরিক্যালি দেখা গেছে যে বছর যখন যত শেষ হতে থাকে তত এর গতিগুলি তত দ্রুত বাড়তে থাকে, টাকা খরচ করার জন্য, টাকা খরচ করা দ্রুত বাড়তে থাকে। এডিপি মানেই হচ্ছে টাকা খরচ করলাম, ব্যাস আমার প্রবলেম, এটি হচ্ছে এক্সপোর্ট বাড়বে, যদিও দে উইল হ্যাভ টু ফেস ফেসিং সাম সর্টস অফ চ্যালেঞ্জেস অর উড হ্যাভ টু ফেস চ্যালেঞ্জেস, বিশেষ করে ব্রেক্সিট হওয়ার কারণে, এবং ট্রাম্পে যে কত পার্সেন্ট করে ডিউটি বসাবে নাকি বসাবে ইত্যাদি ইত্যাদি, এখানে তারপরেও কিন্তু এক্সপোর্ট বাড়বে। আমাদের ধারণা যদি এক্সপোর্ট 100% টার্গেট পয়েন্টে রিচ করতে নাও পারে, স্লাইটলি নিচে থাকবে, কিন্তু তাহলেও প্রিভিয়াস ইয়ারের চেয়ে অনেক বেশি থাকবে। আর যদি এক্সিড করে তাহলেও খুব একটা বেশি লেভেলে এক্সিড করবে না স্লাইড। আর আপনার হচ্ছে যে রেমিট্যান্সটা যে কেন কমছে, এটা একটা বড় চিন্তার বিষয়, এবং এটা গভর্নমেন্টেরও দেখা উচিত। কেউ কেউ বলছে রেমিট্যান্স কমছে এই কারণে যেহেতু মোস্ট অফ দ্য রেমিট্যান্স এখন অফিসিয়াল চ্যানেলে আসছে না, আনঅফিসিয়াল চ্যানেলে আসছে, যেগুলো রেকর্ডেড হচ্ছে না, কিন্তু হয়তো ব্যাংকে রেকর্ড হচ্ছে, কিন্তু এই সব জায়গায় রেকর্ড হচ্ছে না। এটা একটা অনেকে বলছেন এই কথা। আবার অনেকে বলছেন যে রেমিটেন্স সাধারণত দেখা যায় যে 3 জেনারেশনের রেমিটেন্স কমে যায়। ফার্স্ট জেনারেশন রেমিটেন্সটা খুব ভালো থাকে, তারপর একটু কমে, তারপর একটু কমে, কেননা ইতিমধ্যে
যারা বাইরে গেছেন তারা ওখানে সেটেল হয়ে যান। এবং শেষ করতে চাই, একদম সবশেষ কথাটা আপনার শুনতে চাই। যে আমি ব্যক্তিগতভাবে মনে করি রেমিটেন্সটাই গভর্নমেন্টের জন্য একটা বড় চ্যালেঞ্জ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা জনাব আনোয়ারুল ইসলাম, আপনি একটু বলবেন ছোট্ট করে যে রাজনৈতিক যে পরিবেশ আছে এবং বিনিয়োগ যে আমরা চাচ্ছি, দুইটার ব্যালেন্স করতে হলে কি করতে হবে রাজনীতিবিদের? আপনি একজন রাজনীতিবিদ। না, ধন্যবাদ। আপনি জানেন যে একটা দেশের যে বিদেশি ইনভেস্টমেন্ট যে বিনিয়োগগুলা আসে, তার কিন্তু সেই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে আমি যেটা প্রত্যাশা করব যে বাংলাদেশে বিশেষ করে যে জঙ্গিবাদের যে উত্থানটা, সেটা আমরাকে সবাই মিলে মোকাবিলা করতে হবে, দমন করতে হবে। আর বিশেষ করে সামনে যে 2019 সালে যে নির্বাচনটা আসছে, তার আগে এখন যে বাংলাদেশে রাজনৈতিকভাবে যে উত্তপ্ত হওয়ার চেষ্টা হচ্ছে, সেটা হচ্ছে নির্বাচন কমিশন নিয়ে। তো আমাদের মহামান্য রাষ্ট্রপতি সব দলকে ডেকে যেভাবে যে সংলাপটা করেছেন, তার পরিপ্রেক্ষিতে আমাদের সবার উচিত হবে যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি যেভাবে নির্বাচন কমিশনটা গঠন করবে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে, তাহলে আমাদের রাজনৈতিক পরিবেশটা স্টেবল হবে এবং আশা করি আমাদের দেশ যেভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ সেভাবে এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর খন্দকার গোলাম মজিব আপনার কাছে আসতে চাই। আমরা জানি যে আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চেয়ারে বসছেন ডোনাল্ড ট্রাম্প। অনেক আলোচনা সমালোচনার পর তিনি প্রেসিডেন্টের চেয়ারে বসছেন। আমেরিকা একটি রোল প্লে করে বিশ্ব অর্থনীতিতে, সেই জায়গায় নতুন প্রেসিডেন্টকে নিয়ে আমরা আসলে বাংলাদেশ কিভাবে সাপোর্ট পেতে পারি বা কি হতে পারে আমাদের জন্য? আসলে এই বিষয়টি শুধু বাংলাদেশের জন্যই একটি নতুন বিষয় না, এটি সমগ্র বিশ্বের সব দেশের জন্য একটি নতুন বিষয় যে নতুন ট্রাম্প প্রশাসন তার আন্তর্জাতিক নীতি, বাণিজ্য নীতি এগুলো কিভাবে সাজাবেন। এতদিনকার প্রচলিত যে উদার বাণিজ্য নীতি বা উদার বৈশ্বিক নীতি থেকে কি তিনি এক ধরনের সংরক্ষণমূলক নীতির দিকে যাবেন? যদি সেদিকে যান তাহলে সেটি সমগ্র বিশ্বের জন্য একটা নতুন প্রেক্ষিত তৈরি করবে এবং সেটির মধ্যে অনেক নেতিবাচক বিষয়গুলোই বা অনিশ্চয়তার বিষয়গুলোই রয়েছে। ফলে আগামী প্রায় একটা বছর আমাদের খুব ঘনিষ্ঠভাবে, আমি বলবো পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ পর্যবেক্ষণ দরকার হবে বৈশ্বিক পর্যায়ে কি কি ধরনের পরিবর্তন আসছে বাণিজ্য নীতিতে, বিনিয়োগ নীতিতে এবং ওভারঅল আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। এই বিষয়গুলো ঘনিষ্ঠ পর্যবেক্ষণের প্রয়োজন হবে। আমরা সেই প্রত্যাশা করছি বাংলাদেশ অর্থনৈতিকভাবে যে সাফল্য এবং দক্ষতার সহিত এগোচ্ছে সেটা অব্যাহত থাকবে এবং আমরা মধ্য আয়ের দেশের পরে আবার উন্নত দেশে পরিণত হবে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজনে সে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, নিটোল টাটা টেবিল টকের আয়োজন আজ এ পর্যন্তই। রাত 2টায় অনুষ্ঠানটি পুনঃপ্রচার রয়েছে। এছাড়া আগামী রোববার একই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।